আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জীববিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের পুনরায় স্বাগত জানাই। আমরা আলোচনা করছিলাম জীববিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় উদ্ভিদ শারীরতত্ত্ব থেকে। এই অধ্যায়টির উপর অলরেডি আমি দুটো ক্লাস নিয়েছি, যেখানে খনিজ লবণ পরিশোষণ সম্পর্কে আলোচনা করেছিলাম। এর পরবর্তী টপিকটি একই অধ্যায়ের পশ্বেদন প্রক্রিয়া এবং এই প্রক্রিয়াতে বিশেষ করে পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার কৌশল নিয়ে আজকে আমি আলোচনা করব। তাহলে এসো শুরু করি। আমরা আলোচনা করব পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার কৌশল নিয়ে। তো শুরুতেই আমরা দেখব যে পত্ররন্ধ্র কি। পত্ররন্ধ্র এর গঠনটা আমরা শুরুতে একটু দেখে নিব। আমরা জানি যে উদ্ভিদ তার শারীরবৃত্তীয় কার্যাবলী সঠিকভাবে সুসম্পাদন করার জন্য প্রচুর পরিমাণে মূল দ্বারা অব্যাহতভাবে পানি পরিশোষণ করে, কিন্তু এই পানির মাত্র 1% উদ্ভিদ তার মেটাবলিক কার্যক্রমে ব্যবহার করে। বাকি 99% পানি উদ্ভিদ দেহ থেকে বাষ্পাকারে বের করে দেয়। তাহলে যে প্রক্রিয়ায় উদ্ভিদ তার বায়বীয় অঙ্গ থেকে পানি বাষ্পাকারে বের করে দেয় তাকে আমরা পশ্বেদন বলি, তোমরা সবাই জানো। আর পশ্বেদন প্রক্রিয়া মূলত ঘটে পত্ররন্ধ্রের মাধ্যমে। পত্ররন্ধ্র কি? আমাদের দেহের ত্বকে যেমন অসংখ্য লোমকূপ রয়েছে, তেমনি উদ্ভিদের পাতা এবং কচি কাণ্ডের মধ্যে অসংখ্য সূক্ষ্ম ছিদ্র বিদ্যমান। এই ছিদ্রগুলোকেই আমরা পত্ররন্ধ্র বা স্টোমাটা বলি। এই ছিদ্রের মাধ্যমেই পানি সাধারণত বাষ্পাকারে বেরিয়ে যায়। আজকে আমরা আলোচনা করব পত্ররন্ধ্রের গঠন এবং এটি খোলা ও বন্ধ হওয়ার কৌশল নিয়ে। এখন আমি একটি পত্ররন্ধ্রের ছবি আঁকছি গঠন বোঝানোর জন্য তোমাদেরকে। স্টুডেন্ট, আমি এখানে দুটি কোষ এঁকেছি, দুটি সেল আঁকলাম। এই সেলগুলোকে বলা হয় রক্ষী কোষ বা গার্ড সেল। রক্ষী কোষ বা গার্ড সেল। এই দুটি রক্ষী কোষ দ্বারা পরিবেষ্টিত মাঝখানে যে সূক্ষ্ম ছিদ্র তাকে আমরা বলি পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র বা স্টোমাটা। স্টোমাটা। এখন তাহলে দুটি রক্ষী কোষ দ্বারা পরিবেষ্টিত মাঝখানে যে সূক্ষ্ম ছিদ্র বিদ্যমান তাকে আমরা বলছি পত্ররন্ধ্র বা স্টোমাটা। স্টোমাটা তাহলে গঠিত হচ্ছে দুটি রক্ষী কোষ দিয়ে। এই রক্ষী কোষগুলোর যদি আমরা গঠন দেখি, এখন রক্ষী কোষের মধ্যে সুস্পষ্ট নিউক্লিয়াস বিদ্যমান, তোমরা দেখতে পাচ্ছ নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াস ছাড়াও দুটি রক্ষী কোষের মধ্যে অসংখ্য ক্লোরোপ্লাস্ট সাজানো থাকবে। এগুলো সব ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট থাকাতে সাধারণত রক্ষী কোষগুলো খাদ্য তৈরি করতে পারবে এবং এর বৃহৎ নিউক্লিয়াস দ্বারা তার মেটাবলিক সকল কার্যক্রমগুলো নিয়ন্ত্রিত থাকবে। রক্ষী কোষের যদি আমরা স্টোমাটার অংশের প্রাচীরটি দেখি, তাহলে দেখব এই প্রাচীরটি অনেক বেশি পুরু, আর বাহিরের যে প্রাচীরটি সেটি হয় পাতলা। তাহলে যদি আমরা লেবেলিং করি, রক্ষী কোষের যে বাহিরের প্রাচীরটি আছে এটি হলো পাতলা, কিন্তু স্টোমাটা সংলগ্ন অভ্যন্তরীণ যে প্রাচীরটি আছে সেটি হলো পুরো প্রাচীর। পুরো প্রাচীর। এখন তথ্য হলো এই দুটি রক্ষী কোষ দ্বারা আবৃত যে সূক্ষ্ম ছিদ্র বা স্টোমাটা, এটি সাধারণত দিনের বেলা উন্মুক্ত থাকে এবং দিনের বেলায় পশ্বেদন প্রক্রিয়ায় অনেক পানি এই স্টোমাটা দিয়ে বাষ্পাকারে পরিবেশে বেরিয়ে আসে উদ্ভিদ দেহের অভ্যন্তর থেকে। তো এই স্টোমাটাটি তখনই খুলবে যখন দুটি রক্ষী কোষ ফুলে উঠবে। পানি প্রবেশ করলে রক্ষী কোষে অন্তঃঅভিস্রবণ প্রক্রিয়ায় তখন রক্ষী কোষ দুটো ফুলে উঠে এবং স্টোমাটাটি খুলে যায়, কিন্তু রাতের বেলায় স্টোমাটাটি বন্ধ থাকে। এখন রক্ষী কোষের যে ভিতরের প্রাচীরটি আছে, পুরো প্রাচীর, এর গঠনে কিছুটা বৈচিত্র্য আছে। আমি একটু সংক্ষেপে বলি যে আমরা জানি উদ্ভিদ কোষ প্রাচীর সাধারণত সেলুলোজ দিয়ে তৈরি। তো অসংখ্য সেলুলোজ অণু মিলে মাইক্রোফাইব্রিল গঠন করে। এই মাইক্রোফাইব্রিল পলিমারগুলো এর পুরো প্রাচীরের মধ্যে সাধারণত আড়াআড়িভাবে বিন্যস্ত থাকে। ফলে এই প্রাচীরটি অস্থিতিস্থাপক হয়ে পড়ে এবং পানি প্রবেশ করে যখন রক্ষী কোষ দুটো ফুলে উঠে তখন এর বহিঃপ্রাচীরটি প্রসারিত হয়, কিন্তু অভ্যন্তরীণ যে প্রাচীর আছে রক্ষী কোষের সেটি প্রসারিত হয় না। সেটি উল্টে গিয়ে বা বেঁকে গিয়ে স্টোমাটাটাকে ওপেন করে ফেলে। তাহলে
আমরা দেখতে পেলাম যে রক্ষীকোষ যখন ফুলে উঠবে তখন স্টোমাটা খুলে যাবে, আর এটি শিথিল হয়ে গেলে তখন স্টোমাটা বন্ধ থাকবে। ফুলে ওঠা এবং শিথিল হয়ে যাওয়া নির্ভর করবে পানি প্রবেশ এবং পানি বেরিয়ে যাওয়ার উপর। এখন এই রক্ষীকোষগুলোর চারিদিকে সাধারণ ত্বকীয় কোষ থেকে কিছুটা ভিন্ন আকার আকৃতি কিছু কোষ বিদ্যমান থাকবে, যেগুলো আমি অলরেডি আঁকলাম। এই কোষগুলোকে আমরা বলবো সহকারী কোষ বা সাবসিডিয়ারি সেল। সহকারী কোষ বা আমরা বলতে পারি সাবসিডিয়ারি সেল। সহকারী কোষের মধ্যে নিউক্লিয়াস বিদ্যমান আছে, তোমরা দেখতে পাচ্ছ। এখন একটু তথ্য এখানে জেনে রাখবে যে রক্ষী কোষ এবং সহকারী কোষ দুটোর মধ্যে গাঠনিক ব্যাপক বৈচিত্র্য আছে, যদিও এই দুটি কোষই প্যারেনকাইমা জাতীয়। রক্ষী কোষের মধ্যে অনেক ক্লোরোপ্লাস্ট বিদ্যমান আছে, ফলে দিনের বেলায় খাদ্য তৈরি করতে পারবে, কিন্তু সহকারী কোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট বিদ্যমান নেই। রক্ষী কোষের ভিতরের প্রাচীরটি পুরো বাহিরের পাতলা, বাট সহকারী কোষের সম্পূর্ণ প্রাচীরই পাতলা প্যারেনকাইমা জাতীয় কোষ। এখন এই সহকারী কোষগুলোতে ব্যাপক পরিমাণে বা প্রচুর পরিমাণে পানি বিদ্যমান থাকবে, এবং ম্যাক্সিমাম সময় এই সহকারী কোষের যে কোষ রস থাকবে তার ঘনত্ব বা ওই দ্রবণের ঘনত্বটি সাধারণত কম বা হালকা থাকবে, যেহেতু পানির পরিমাণ বেশি। আর ক্লোরোপ্লাস্ট নেই, কোনো জৈব যৌগ তৈরি হওয়া বা এদের বিশ্লেষণের মাধ্যমে গাঢ় দ্রবণ তৈরি হওয়ার সম্ভাবনা এখানে কিছুটা কম। বাট রক্ষী কোষের ভিতরে অসংখ্য ক্লোরোপ্লাস্ট বিদ্যমান থাকায় দিনের বেলায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় প্রাথমিক পদার্থ গ্লুকোজ উৎপাদনের পরে এই গ্লুকোজ থেকে অনেক জৈব যৌগ তৈরির মাধ্যমে রক্ষী কোষের সাইটোপ্লাজমিক অংশটি সাধারণত গাঢ় হয় বা ঘন হয়। ফলে অন্তঃঅভিস্রবণ প্রক্রিয়ায় এই পার্শ্ববর্তী কোষগুলো থেকে রক্ষী কোষে প্রচুর পরিমাণে পানি প্রবেশ করতে পারে, ফলে এটি বেঁকে গিয়ে স্টোমাটা খুলে যাবে এবং রাতের বেলায় সম্পূর্ণ উল্টা প্রক্রিয়াটি সংঘটিত হয়। তাহলে আমরা এখন যে গঠনটি দেখলাম এটাকে আমরা বলতে পারি পত্ররন্ধ্র। অনেকেই এই স্টোমাটা, রক্ষী কোষ এবং সহকারী কোষগুলো মিলিতভাবে একটি গঠনকে বলে পত্ররন্ধ্র কমপ্লেক্স। এখন আমরা মূল আলোচনায় আসবো পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার কৌশল নিয়ে। প্রাথমিকভাবে মনে রাখো, রক্ষী কোষে পানি প্রবেশ করলে রক্ষী কোষ ফুলে উঠবে এবং পত্ররন্ধ্র খুলে যাবে। যে প্রক্রিয়া পানি প্রবেশ করবে কোন সেলের মধ্যে বাহির থেকে তাকে আমরা এন্ডোঅসমোসিস বলি। আর যদি রক্ষী কোষ থেকে পানি বেরিয়ে যায় এক্সোসমোসিস প্রক্রিয়ায়, তখন রক্ষী কোষগুলো শিথিল হয়ে যাবে এবং এই যে রন্ধ্রটি উন্মুক্ত আছে এটি বন্ধ হয়ে যাবে। এখন আমরা কৌশলটি নিয়ে আলোচনা করব। আমি এটি মুছে দিচ্ছি। এই স্টোমাটা খোলার মাধ্যমে বাষ্পাকারে পানি বের করে দেয়া যে প্রক্রিয়া তাকে আমরা প্রসাধনী বলি। তো এই পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার কৌশল নিয়ে বেশ কিছু বিজ্ঞানী অনেকগুলো মতবাদ দিয়েছেন। আজকে আমি প্রধান যে মতবাদগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম যে মতবাদ নিয়ে আলোচনা করছি তার নাম আধুনিক মতবাদ। আধুনিক মতবাদ, এই মতবাদের প্রবক্তা বিজ্ঞানী লিবিট। 1974 সনে তিনি এই মতবাদটি প্রদান করেন। এই আধুনিক মতবাদের অপর নাম প্রোটন পাম্প মতবাদ। এর আরো কিছু নাম আছে, আমরা আস্তে আস্তে আলোচনা করব। তাহলে এখন আমরা আধুনিক এবং গ্রহণযোগ্য যে মতবাদটি প্রথমে সেটি নিয়ে আলোচনা করছি। কোন বিষয়ে? পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার বিষয়ে। এখন এইখানে আমি একটি রক্ষী কোষ এঁকে নিলাম, তোমরা একটু আগে দেখলে, এবং পাশের যে কোষগুলো আছে সেগুলোকে অবশ্যই আমরা বলি সহকারী কোষ বা সাবসিডিয়ারি কোষ। চারটি আমরা এঁকে নিলাম সহকারী কোষ। এখন মাথায় রাখো, এই সহকারী কোষগুলোর মধ্যে প্রচুর পরিমাণে পানি বিদ্যমান আছে। বিভিন্ন ধরনের আয়ন আছে, যেমন ক্লোরাইড, পটাশিয়াম, ক্লোরাইড আয়ন, পটাশিয়াম আয়ন উপাদানগুলো বিদ্যমান আছে। ওকে, এটি একটি রক্ষী কোষ। রক্ষী কোষের অভ্যন্তরীণ প্রাচীরটি বা ভিতরের প্রাচীর পুরো থাকবে, আমরা পুরো প্রাচীর দিয়ে দিলাম। এখন আমরা দেখব এই পত্ররন্ধ্রটি কিভাবে দিনের বেলায় খুলবে, রাতে বন্ধ থাকবে। আচ্ছা, ধরো দিনের বেলা সূর্যালোক আছে, এখন কিভাবে খুলবে দেখো। এই রক্ষী কোষটি পাশে একটু লিখে রাখি, রক্ষী কোষ, এগুলো সহকারী কোষ। তোমরা একটু আগেই দেখলে সহকারী কোষ। এখন এই রক্ষী কোষের অভ্যন্তরে অসংখ্য ক্লোরোপ্লাস্ট আছে, আমি এখানে একটি আঁকলাম, পূর্বে একটু আগে দেখলে। দিনের বেলায় সূর্যের আলোর উপস্থিতিতে আমি এখানে লিখছি আলো, এবং রক্ষী কোষে বিদ্যমান কার্বন ডাইঅক্সাইড,
পানি ও ক্লোরোপ্লাস্ট সব মিলে দিনের বেলায় সালোক সংশ্লেষণ ঘটে। কি ঘটবে? সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস। এই সালোক সংশ্লেষণের ফলে, তাহলে এটি কেমিক্যাল রিঅ্যাকশন 1 দিয়ে নিলাম। সালোক সংশ্লেষণের ফলে সাধারণত গ্লুকোজ তৈরি হবে। গ্লুকোজটি একটি মনোস্যাকারাইড। এটি বৃহৎ কার্বোহাইড্রেট গঠনের মনোমার হিসাবে ব্যবহার হয়, আমরা সবাই জানি। দিলাম 2 3। অসংখ্য গ্লুকোজ মিলে সাধারণত স্টার্চ তৈরি হবে, যেটি একটি পলিস্যাকারাইড। অসংখ্য গ্লুকোজ মিলে 200 থেকে 20,000 গ্লুকোজ অণু থাকতে পারে একটি স্টার্চ পলিমারের মধ্যে। এটি একটি পলিমার, গ্লুকোজের পলিমার। যখন স্টার্চ তৈরি হবে পরবর্তী বিক্রিয়ায়, তখন একটু রক্ষী কোষের অভ্যন্তরে একটু পিএইচ মানের উন্নতি ঘটবে। কিভাবে? যেহেতু রক্ষী কোষের কার্বন ডাই অক্সাইড ফটোসিনথেসিস প্রক্রিয়ায় ব্যবহার হচ্ছে এবং এখানে স্টার্চ অদ্রবণীয় তৈরি হচ্ছে, ফলে রক্ষী কোষের ভিতরে পিএইচ মান 7 এ পৌঁছবে, অর্থাৎ পিএইচ ইনক্রিজ হবে। এই অবস্থায় যখন পিএইচ ইনক্রিজ করবে, তখন সূর্যালোকের উপস্থিতিতে এই স্টার্চ ভেঙে ম্যালিক অ্যাসিড তৈরি করবে। ম্যালিক অ্যাসিড। তাহলে নিরপেক্ষ পিএইচ এ এবং সূর্যালোকের উপস্থিতিতে স্টার্চটি ভেঙে যাবে, তৈরি করবে ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিডটি একটি দুর্বল প্রকৃতির অ্যাসিড, ফলে তৈরি হওয়া মাত্রই ইমিডিয়েটলি এটি ভেঙে যাবে। ভেঙে গিয়ে এটি তৈরি করবে প্রোটন বা হাইড্রোজেন আয়ন এবং ম্যালেট অ্যানায়ন। তাহলে ম্যালিক অ্যাসিড ভেঙে তৈরি করলো অসংখ্য প্রোটন বা হাইড্রোজেন আয়ন এবং ম্যালেট অ্যানায়ন। তাহলে প্রোটন এবং ম্যালেট উৎপাদন করলো ম্যালিক অ্যাসিড থেকে। এখন এখানে দেখাই, ধরো ম্যালিক অ্যাসিড এটি তৈরি করলো অসংখ্য হাইড্রোজেন আয়ন, প্রোটন দিয়ে রাখলাম পাশে, এবং ম্যালেট নামক অ্যানায়ন কেমিক্যাল রিঅ্যাকশন বা 5 নম্বর এটি ছিল। আচ্ছা, যখন অসংখ্য প্রোটন এই রক্ষী কোষের অভ্যন্তরে ম্যালিক অ্যাসিড থেকে উৎপাদিত হবে, তখন রক্ষী কোষের অভ্যন্তরে এই প্রোটনের পরিমাণ বা ঘনত্ব বৃদ্ধি পাবে। বৃদ্ধি পেলে এই প্রোটনগুলো পার্শ্ববর্তী কোষে বা সহকারী কোষে চলে আসবে এবং সহকারী কোষ থেকে পটাশিয়াম আয়ন রক্ষী কোষের অভ্যন্তরে প্রবেশ করবে। খুব ইম্পর্টেন্ট একটি তথ্য। এই মতবাদের প্রধান ভিত্তি যে পটাশিয়াম আয়ন রক্ষী কোষ ফুলে ওঠা বা স্টোমাটা খুলতে সাহায্য করে। তাহলে প্রোটন সহকারী কোষে গেল এবং আয়ন বিনিময় প্রক্রিয়ায় পটাশিয়াম আয়ন সহকারী কোষ থেকে রক্ষী কোষে প্রবেশ করলো। আমরা দিলাম এটি 6 নাম্বার রিঅ্যাকশন। এখন যখনই পটাশিয়াম আয়ন রক্ষী কোষে প্রবেশ করবে সহকারী কোষ থেকে রক্ষী কোষে আসবে, তখন এই পটাশিয়াম আয়ন ম্যালেটের সাথে রাসায়নিক বিক্রিয়া ঘটাবে এবং তৈরি করবে পটাশিয়াম ম্যালেট। কি তৈরি করবে? পটাশিয়াম ম্যালেট। এই পটাশিয়াম ম্যালেটটি হলো গুরুত্বপূর্ণ যৌগ, যার কারণে রক্ষী কোষের অবিস্রবণিক চাপ বৃদ্ধি পাবে এবং এই পটাশিয়াম ম্যালেটটি দ্রবণীয়। একে আমরা বলতে পারি দ্রবণীয় পদার্থ। এটি হাইড্রোফিলিক। এটি পানিতে দ্রবীভূত হয়, এজন্য দ্রবণীয় বলছি। আর এটি পানি আকর্ষী, পানিকে প্রচুর পরিমাণে আকর্ষণ করে। যখন এই দ্রবণীয় পদার্থগুলো রক্ষী কোষের সাইটোপ্লাজমের অন্যান্য উপাদানের সাথে মিশে যাবে, তখন রক্ষী কোষের সাইটোপ্লাজমিক বা কোষরসের ডেনসিটি বা গাঢ়তা বা ঘনত্ব বৃদ্ধি পাবে। বৃদ্ধি পেলে সাধারণত কি হবে যে ম্যালিক অ্যাসিডের কারণে রক্ষী কোষের অবিস্রবণিক চাপ বা অসমোটিক প্রেসার বৃদ্ধি পাবে। এই অবিস্রবণিক চাপ যখন বৃদ্ধি পাবে, তখন সাধারণত বাহিরের কোষগুলো থেকে বা সহকারী কোষ থেকে প্রচুর পরিমাণে পানি রক্ষী কোষে প্রবেশ করবে। এই পানিগুলো রক্ষী কোষে প্রবেশের ফলে রক্ষী কোষটি ফুলে উঠবে, যেটাকে আমরা বলি রস স্ফীতি। ফুলে উঠলেই রক্ষী কোষের যে অভ্যন্তরীণ প্রাচীর, যেটাকে আমরা মোটা বলেছিলাম বা পুরো, এই প্রাচীরটি বেঁকে যাবে এবং স্টোমাটা যে সূক্ষ্ম রন্ধ্র তোমরা আগে দেখেছো সেটি খুলে যাবে। তাহলে স্টোমাটাটি রস স্ফীতির ফলে খুলে যাবে। কি খুলে যাবে? পত্ররন্ধ্র। এটি হলো দিনের বেলা রাসায়নিক বিক্রিয়া। আবার যদি একটু বলি, সালোক সংশ্লেষণ ঘটবে
গ্লুকোজ উৎপাদিত হবে 2, গ্লুকোজ থেকে স্টার্চ উৎপাদিত হবে 3, স্টার্চ উৎপাদন এবং কার্বন ডাই অক্সাইড ব্যবহারের ফলে পিএইচ মানটি সাধারণত 7 আসবে নিরপেক্ষ পর্যায়ে। এই অবস্থায় সূর্যালোকের উপস্থিতিতে স্টার্চ ভেঙে ম্যালিক অ্যাসিড তৈরি হবে। নাম্বার 4, ম্যালিক অ্যাসিড দুর্বল অ্যাসিড হওয়ায় এটি ইমিডিয়েটলি ভেঙে যাবে, তৈরি করবে প্রোটন এবং ম্যালেট। 5 দিলাম। এই সমস্ত বিক্রিয়াটি সাধারণত রক্ষী কোষে ঘটবে। যখন ম্যালিক অ্যাসিড থেকে প্রোটন এবং ম্যালেট তৈরি হতে থাকবে অসংখ্য, তখন প্রোটন পার্শ্ববর্তী কোষে আসবে এবং পার্শ্ববর্তী কোষ থেকে পটাশিয়াম রক্ষী কোষে প্রবেশ করবে। পটাশিয়াম ম্যালেটের সাথে বিক্রিয়া করে তৈরি করবে পটাশিয়াম ম্যালেট। এই পটাশিয়াম ম্যালেট যৌগটি হলো দ্রবণীয় বা আমরা হাইড্রোফিলিক বলি। এটি পানি আকর্ষী। এটি রক্ষী কোষের অভিস্রবণিক চাপ বা অসমোটিক প্রেসার প্রচুর বৃদ্ধি করে দিবে। ফলে পার্শ্ববর্তী কোষগুলো থেকে এন্ডোসমোসিস প্রক্রিয়ায় রক্ষী কোষে পানি প্রবেশ করবে। অন্তঃঅভিস্রবণ প্রক্রিয়ার ফলে রক্ষী কোষটি স্ফীত হয়ে যাবে, এটাকে আমরা রস স্ফীতি বলি। ফলে এটি ফুলে উঠে পত্ররন্ধ্র বা স্টোমাটাটি খুলে দিবে। এটি হলো দিনের বেলার কার্যক্রম। এই ক্ষেত্রে আরেকটু তথ্য বলে রাখি, যে পরিমাণ পটাশিয়াম আয়ন রক্ষী কোষে প্রবেশ করবে সহকারী কোষগুলো থেকে, ঠিক সম পরিমাণ ক্লোরাইড আয়ন ওই সময় প্রবেশ করবে, সাধারণত আয়নের ব্যালেন্সিং এর জন্য। এখন আমরা দেখব যে রাতের বেলায় কিভাবে স্টোমাটাটি বন্ধ হয়ে যায় সেটি। কোন মতবাদ অনুসারে? আধুনিক মতবাদ অনুসারে। দেখো, ধরো এটি একটি রক্ষী কোষ। তাহলে রাতের বেলায় কি রাসায়নিক বিক্রিয়া করছে আমরা দেখব। রাতের বেলা আমরা জানি ফটোসিনথেসিস হবে কি হবে না? ফটোসিনথেসিস বন্ধ থাকবে। কেন? সূর্য আলোক নেই। আমরা সবাই বুঝতে পারছি, তাই না? এখন এই রক্ষী কোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে, অসংখ্য একটি ক্লোরোপ্লাস্ট থেকে নিলাম। তাহলে যেহেতু সূর্য আলোক নেই, ফটোসিনথেসিস বন্ধ, ক্লোরোপ্লাস্টের খুব বেশি কাজও নেই। কিন্তু ফটোসিনথেসিস বন্ধ থাকলেও শ্বসন কিন্তু চলতে থাকবে দিন রাত 24 ঘন্টা। ফলে রক্ষী কোষের মধ্যে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত থাকবে এবং পানি তো বিদ্যমান আছেই। তো এখানে একটি রিঅ্যাকশন ঘটবে। ফটোসিনথেসিস বন্ধ, এটিকে 1 দিয়ে বোঝালাম। 2, রক্ষী কোষের কার্বন ডাই অক্সাইড এবং পানিগুলো মিলে তৈরি করে ফেলবে কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড কোথায়? রক্ষী কোষের অভ্যন্তরে। কোন সময়? রাতের বেলা। তাহলে রাতের বেলায় গ্লুকোজ প্রোডাকশন, স্টার্চ প্রোডাকশন বন্ধ আছে, উল্টা তৈরি হলো কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিডের ফলে সাধারণত রক্ষী কোষের পিএইচ কমে যাবে, রক্ষী কোষটি হয়ে যাবে অ্যাসিডিক এবং পিএইচ মানটি 7 থেকে কমে এসে, দিনের বেলা যেমন 7 ছিল 7 থেকে কমে এসে এখানে 5 উন্নীত হবে। আচ্ছা, রক্ষী কোষের পিএইচ কমে গেল কার্বনিক অ্যাসিডের জন্য। যখনই এই রক্ষী কোষ অধিক অম্লধর্মী হয়ে পড়বে, এই সময় সাধারণত সক্রিয় হবে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর। প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর গুলো সক্রিয় হবে, সক্রিয় হয়ে তৈরি করবে অ্যাবসিসিক অ্যাসিড, যেটাকে আমরা সংক্ষেপে এবিএ বলি। অ্যাবসিসিক অ্যাসিড এটি একটি গ্রোথ হরমোন। কিন্তু এটার কাজ হলো ইনহিবিটরি টাইপ, অর্থাৎ অনেক কিছু ইনহিবিট করবে বা প্রতিরোধ করবে। তাহলে এই পিএইচে সাধারণত সক্রিয় প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর গুলো সক্রিয় হবে এবং অ্যাবসিসিক অ্যাসিড উৎপাদন করবে। এই অ্যাবসিসিক অ্যাসিডের কারণে রক্ষী কোষের অভ্যন্তরে ব্যাপক পরিবর্তন ঘটবে। এই অ্যাবসিসিক অ্যাসিড অনেক ধরনের কাজ করবে, যদি আমরা সংক্ষেপে দেখাই, যেমন 1 দিয়ে। এই ক্ষেত্রে প্রথমে এটি রক্ষী কোষের ভেদ্যতা পরিবর্তন করবে। কে করছে? অ্যাবসিসিক অ্যাসিড। নাম্বার 2 দিয়ে লিখতে পারি 5-2। ভেদ্যতা পরিবর্তনের পর এটি রক্ষী কোষে পটাশিয়াম আয়ন প্রবেশ বন্ধ করবে। কোত্থেকে পটাশিয়াম আয়ন প্রবেশ বন্ধ করবে? এই যে পার্শ্ববর্তী কোষগুলো থেকে যে পটাশিয়াম আয়ন রক্ষী কোষে আসছিল, এটি এখন আর প্রবেশ করবে না, বিকজ অফ এবিএ অ্যাবসিসিক অ্যাসিড। এবং নাম্বার 3, এটি পটাশিয়াম ম্যালেট যৌগটি ভেঙে দিবে। এর কারণে অ্যাবসিসিক অ্যাসিড এবং এই অম্লত্ব পিএইচ এর জন্য পটাশিয়াম আয়ন যৌগটি ভেঙে যাবে। ভেঙে গিয়ে পুনরায় তৈরি হবে পটাশিয়াম আয়ন এবং
ম্যালেট অ্যানায়ন। তাহলে অ্যাবসিসিক অ্যাসিডের জন্য এই রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটবে। তো স্টুডেন্ট দেখো, আমরা যদি এখান থেকে লিখি, এই যে দেখো এখানে ম্যালিক অ্যাসিড ছিল এবং সব মিলে পটাশিয়াম ম্যালেট তৈরি করেছিল। এই জায়গায় দিনের বেলায় পটাশিয়াম ম্যালেট তৈরি হলো, যেটি দ্রবণীয় যৌগ। কিন্তু রাতের বেলায় আমরা দেখতে পাচ্ছি এই পটাশিয়াম ম্যালেটের পরিণতি হবে, সে ভেঙে যাবে। ভেঙে গিয়ে কি হবে, সে পটাশিয়াম আয়ন এবং ম্যালেট অ্যানায়ন তৈরি করবে। যখনই এই আয়নগুলো তৈরি হবে, আমরা কিছু সহকারী কোষ এখানে দিয়ে দিচ্ছি, এগুলো সহকারী কোষ। তৈরি হওয়ার পর দেখো এই পটাশিয়াম আয়নগুলো সহকারী কোষে চলে যাবে। সহকারী কোষ থেকে প্রবেশ করবে প্রোটন রক্ষী কোষের অভ্যন্তরে। কারণ প্রোটনগুলো আগেই বেরিয়েছিল রাতের বেলা, আমরা দেখতে পেয়েছি প্রচুর পরিমাণে প্রোটন বেরিয়ে আসছে। এখন প্রোটনগুলো সহকারী কোষ থেকে রক্ষী কোষে প্রবেশ করবে। যখন প্রোটন রক্ষী কোষে প্রবেশ করবে, তখন এটি ম্যালেটের সাথে আবার রাসায়নিক বিক্রিয়া ঘটাবে, যেটাকে আমরা 6 দিয়ে বোঝাচ্ছি, এবং তৈরি করবে ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড একটু লক্ষ্য করো, রিভার্স কেমিক্যাল রিঅ্যাকশন। এই ম্যালিক অ্যাসিড ভেঙে কিন্তু প্রোটন এবং ম্যালেট অ্যানায়ন তৈরি হয়েছিল। যখনই এই প্রোটনটি পার্শ্ববর্তী কোষ থেকে রক্ষী কোষে প্রবেশ করবে, তখন সে ম্যালেটের সাথে আবার রিঅ্যাকশনের মাধ্যমে ম্যালিক অ্যাসিড তৈরি করবে। ম্যালিক অ্যাসিড থেকে পরবর্তীতে কি তৈরি হবে, স্টার্চ তৈরি হবে। কারণ ম্যালিক অ্যাসিডটি এসেছিল স্টার্চ থেকে। এই স্টার্চ তৈরি হলে অসমোটিক প্রেসারটি বা অবিস্রবণিক প্রেসার হ্রাস পাবে। কোথায়, রক্ষী কোষের অভ্যন্তরে। অবিস্রবণিক প্রেসার বা অসমোটিক প্রেসার যখন হ্রাস পায়, তখন সাধারণত এক্সোসমোসিস ঘটে। এক্সোসমোসিস ঘটে এবং রক্ষী কোষ থেকে পানিগুলো বেরিয়ে যায়। রক্ষী কোষ থেকে পানি বেরিয়ে যায় কোথায়, সহকারী কোষের মধ্যে চলে আসে ওয়াটারগুলো। ফলে স্টোমাটা বন্ধ হবে। কেন? কারণ রক্ষী কোষ থেকে যখন পানি বেরিয়ে যাবে, তখন এই রক্ষী কোষগুলো শিথিল হয়ে যাবে এবং শিথিল হওয়ার কারণে স্টোমাটাটি বন্ধ হয়ে যাবে। তাহলে রাতের বেলা যে রাসায়নিক বিক্রিয়াগুলো, এগুলো আমরা একটু আবার দেখে নেই রাতে কি ঘটবে। প্রথম থেকেই আসি। যেহেতু ফটোসিনথেসিস ঘটবে না, সূর্য আলোক নেই, কিন্তু রক্ষী কোষের অভ্যন্তরে যে কার্বন ডাই অক্সাইড আছে দ্রবীভূত অবস্থায়, সেটি পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে ফেলবে। 2, 3 কার্বনিক অ্যাসিড তৈরি হওয়া মাত্র রক্ষী কোষের অভ্যন্তরে যে pH 7 বা 7.5 ছিল, কিছুটা ক্ষারীয় বা নিরপেক্ষ ধরনের, তখন এটি পরিবর্তন ঘটে pH 5 এ আসবে, অর্থাৎ কিছুটা অম্লীয়। এই অম্লীয় পরিবেশে রক্ষী কোষের অভ্যন্তরে সাধারণত সক্রিয় হবে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এবং তৈরি হবে অ্যাবসিসিক অ্যাসিড। কিছু বিজ্ঞানী মনে করেন, যখন মেসোফিল টিস্যুতে, বিশেষ করে প্যালিসেট এবং স্পঞ্জি প্যারেনকাইমা টিস্যুতে পানির পরিমাণ কমে যায়, তখনই এই অ্যাবসিসিক অ্যাসিডটি তৈরি হয়। এই অ্যাসিডটি একটি গ্রোথ হরমোন, কিন্তু এটি প্রতিরোধ করে ইনহিবিটরি টাইপ এর অ্যাক্টিভিটিস। অ্যাবসিসিক অ্যাসিডের ফলে কিছু ব্যাপক চেঞ্জিং আসবে রক্ষী কোষের অভ্যন্তরে অ্যাবসিসিক অ্যাসিড এবং অম্লধর্মী কন্ডিশনের জন্য, এবং আলো নেই। এর ফলে রক্ষী কোষের ব্যাধ্যতার পরিবর্তন ঘটবে প্রাচীরের, এবং রক্ষী কোষে পটাশিয়াম আয়ন প্রবেশ বন্ধ হবে। কোন জায়গা থেকে? পার্শ্ববর্তী কোষ থেকে। পটাশিয়াম ম্যালেট যৌগটি ভেঙে যাবে, যেটি সাধারণত দিনের বেলায় তৈরি হয়েছিল দ্রবণীয় পদার্থ হিসাবে। এই পটাশিয়াম ম্যালেটের জন্যই কিন্তু অবিস্রবণিক চাপটি বৃদ্ধি পেয়েছিল দিনের বেলা, বাট এখানে এসে পটাশিয়াম ম্যালেটটি ভেঙে গেল। ভেঙে গিয়ে তৈরি করবে পটাশিয়াম আয়ন এবং ম্যালেট অ্যানায়ন। যখনই পটাশিয়াম আয়ন তৈরি হবে রক্ষী কোষের অভ্যন্তরে প্রচুর পরিমাণে, এবং দিনের বেলায় তো আগে থেকেই ছিল, এই পটাশিয়াম আয়নগুলো তখন সহকারী কোষগুলো বা পার্শ্ববর্তী কোষে আসবে, এবং সহকারী কোষ থেকে প্রোটনগুলো রক্ষী কোষে প্রবেশ করবে বা হাইড্রোজেন আয়নগুলো রক্ষী কোষে প্রবেশ করবে। ফলে ইনভার্স কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে প্রোটন এবং ম্যালেট মিলে আবার ম্যালিক অ্যাসিড তৈরি করবে। ম্যালিক অ্যাসিড থেকে স্টার্চ হবে, যেটি অদ্রবণীয়। এর ফলে অবিস্রবণিক চাপ হ্রাস পাবে এবং অসমোসিস প্রক্রিয়ায় পানিগুলো রক্ষী কোষ থেকে বেরিয়ে যাবে, রক্ষী কোষ শিথিল হয়ে স্টোমাটা বন্ধ হয়ে যাবে। আমি আশা করছি তোমরা বুঝতে পারবে। এটি হলো আধুনিক মতবাদ। বিজ্ঞানী লিভিট 1974 এ মতবাদটি প্রদান করেছিলেন, যার অপর নাম প্রোটন পাম্প মতবাদ, বা এটাকে কেউ কেউ বলে থাকেন পটাশিয়াম পাম্প ও প্রোটন স্থানান্তর মতবাদ। পটাশিয়াম ভিতরে প্রবেশ করে, প্রোটন রক্ষী কোষ থেকে বেরিয়ে যায়। এখন আমরা আর দুটি মতবাদ দেখব, খুব শর্টকাট, অল্প সময়ে। বিজ্ঞানী লিভিট এই মতবাদটি প্রদান করেছিলেন 1974 সনে, কিন্তু এস ইমামুরা একজন বিজ্ঞানী, উনি 1943 সনে বলেছিলেন যে রক্ষী কোষ খোলা ও বন্ধ হওয়ার জন্য পটাশিয়াম আয়নই সাধারণত দায়ী। এই বিজ্ঞানীর নামটিও স্মরণ করলাম। আমরা আসি যে পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার কৌশলের দ্বিতীয় মতবাদটি নিয়ে। এই মতবাদের নাম পিএইচ মতবাদ। প্রদান করেছেন বিজ্ঞানী সাইরি, 1926 সনে প্রদান করেছেন এই মতবাদটি। খুব সংক্ষেপে যদি দেখি সাইরির মতবাদটি, উনি বলেন শ্বেতসার
বা যাকে আমরা স্টার্চ হিসাবে জানি, এটি দিনের বেলায় এর সাথে একটি ইনঅর্গানিক ফসফেট বা ফসফেট ইনঅর্গানিক যুক্ত হয়ে দিনের বেলা যেহেতু এখানে লিখতে পারি আলো, পিএইচ থাকবে সাধারণত বেশি 7 এবং একটি এনজাইম কাজ করবে ফসফোরাইলেজ এবং এখানে তৈরি হবে গ্লুকোজ 1 ফসফেট যেটি দ্রবণীয়। এখন আমি একটু ব্যাখ্যা করি দিনের বেলা রিঅ্যাকশন গুলো বুঝাচ্ছি। মতবাদের নাম পিএইচ মতবাদ দিয়েছিলেন সাইরি, তার মতে শ্বেতসার বা স্টার্চ দিনের বেলায় উৎপাদিত হতে থাকবে। একটু আগে আমরা দেখলাম সালোক সংশ্লেষণ ঘটবে রক্ষীকোষের ক্লোরোপ্লাস্ট দ্বারা এবং প্রচুর পরিমাণে গ্লুকোজ উৎপাদন হবে। এই গ্লুকোজ মনোমার দিয়ে অসংখ্য পলিস্যাকারাইড বা শ্বেতসার স্টার্চ তৈরি হবে এবং এই সময় দিনের বেলাতে যেহেতু কার্বন ডাই অক্সাইড, পানি, ফটোসিনথেসিস প্রক্রিয়া ব্যবহার হচ্ছে, কার্বন ডাই অক্সাইড ব্যবহার হওয়ার কারণে পিএইচ রক্ষীকোষের অভ্যন্তরে মানটি বেড়ে যাবে এবং এটি সাধারণত 7 এ উন্নীত হবে নিরপেক্ষ পর্যায়ে। এই পিএইচ লেভেল 7 এ ইনক্রিজ হলে এই যে শ্বেতসার বা স্টার্চটি আছে সেটি ভেঙে যাবে। তো শ্বেতসার বা স্টার্চ ভাঙলে আমরা জানি কি পাবো? গ্লুকোজ পাবো, কারণ গ্লুকোজ হলো মনোমার আর স্টার্চ হলো গ্লুকোজের পলিমার। অসংখ্য গ্লুকোজ অণু মিলে স্টার্চ তৈরি করে। এখন এই গ্লুকোজটি একটি ইনঅর্গানিক ফসফেটের সাথে যুক্ত হবে ফসফোরাইলোজ এনজাইমের সহযোগিতায়, তৈরি করে ফেলবে অসংখ্য গ্লুকোজ 1 ফসফেট। তাহলে স্টার্চ ভেঙে অসংখ্য গ্লুকোজ বের হবে এবং এই গ্লুকোজগুলোর সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হবে। কোন সময়? দিনের বেলা, যখন পিএইচ 7, সাইরির মতে পিএইচই হলো এই ক্ষেত্রে প্রধান নিয়ামক, ফলে তৈরি হবে গ্লুকোজ 1 ফসফেট। এখন এই গ্লুকোজ 1 ফসফেটটি বিজ্ঞানী সাইরির মতে দ্রবণীয় পদার্থ এবং এটির কারণে রক্ষীকোষের অভিস্রবণিক চাপ বৃদ্ধি পেয়ে যাবে। এটি হাইড্রোফিলিক পানি আকর্ষী পদার্থ। বৃদ্ধি পেলে রক্ষীকোষে এন্ডোসমোসিস প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে পানি প্রবেশ করবে এবং স্টোমাটা, রক্ষীকোষ ফুলে উঠবে, স্টোমাটা খুলে যাবে। তো উনার মতে রাতের বেলা অন্ধকার, আলো নেই, সালোক সংশ্লেষণ বন্ধ হয়ে যাবে রাতের বেলা। বন্ধ হয়ে গেলে কি হবে? আমরা আগেই জেনেছি রক্ষীকোষের কার্বন ডাই অক্সাইড এবং পানি মিলিত হয়ে তৈরি করবে কার্বনিক অ্যাসিড। এই অ্যাসিডের কারণে পিএইচ এর মানটি কমে যাবে, পিএইচ 5 হবে। এই পিএইচ 5 যখন হবে তখন উনার মতে এই গ্লুকোজ যেটি 1 ফসফেট ছিল, এই গ্লুকোজটি গ্লুকোজ 1 ফসফেট সাধারণত ফসফেট হারিয়ে গ্লুকোজে পরিণত হবে। আবারও বলছি, গ্লুকোজ 1 ফসফেট হারিয়ে গ্লুকোজে পরিণত হবে এবং অসংখ্য গ্লুকোজ মিলে পুনরায় স্টার্চ উৎপাদন করে ফেলবে রাতের বেলা। স্টার্চটি অদ্রবণীয়, এর ফলে রক্ষীকোষের অভিস্রবণিক চাপ বা অসমোটিক প্রেসার হ্রাস পাবে এবং পানি এক্সোসমোসিস প্রক্রিয়া রক্ষীকোষ থেকে বেরিয়ে আসবে, ফলে পত্ররন্ধ্রটি বন্ধ হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে প্রধান নিয়ামক পিএইচ যখন ইনক্রিজ করবে স্টার্চ ভাঙবে, গ্লুকোজ হবে, গ্লুকোজের সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে তৈরি করবে প্রধান যৌগটি যেটি গ্লুকোজ 1 ফসফেট। সাইরের মতে এটি দ্রবণীয় এবং এটি পানি আকর্ষী হাইড্রোফিলিক, ফলে অসমোটিক প্রেসার বৃদ্ধি পাবে, পার্শ্ববর্তী কোষ থেকে রক্ষীকোষে পানি প্রবেশ করবে, স্টোমাটা খুলে যাবে। আর রাতের বেলা যখন পিএইচ কমে আসবে, কেন? কার্বন ডাই অক্সাইড ও পানি ব্যবহার হবে রক্ষীকোষে একত্রিত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি হবে, পিএইচ 5 এ আসবে। এই অবস্থায় গ্লুকোজ 1 ফসফেট ভেঙে ফসফেট আলাদা হবে এবং গ্লুকোজের সাথে অসংখ্য গ্লুকোজ মিলিত হয়ে পুনরায় স্টার্চ তৈরি করবে, যেটি অদ্রবণীয়, ফলে রক্ষীকোষের অভিস্রবণিক চাপ কমবে এবং স্টোমাটা বন্ধ হয়ে যাবে। কেন? কারণ রক্ষীকোষ থেকে পানি বেরিয়ে এসে শিথিল হয়ে যাবে। তাহলে সাইরির মতবাদ, পিএইচ মতবাদ তোমরা আশা করি বুঝতে পেরেছো। থার্ড, এটি আমাদের সর্বশেষ মতবাদ। তৃতীয় যে মতবাদটি, এটার নাম হলো শ্বেতসার বা স্টার্চ গ্লুকোজ পারস্পরিক রূপান্তর মতবাদ। স্টার্চ গ্লুকোজ পারস্পরিক রূপান্তর মতবাদ। এটি একটি সনাতন মতবাদ, প্রদান করেছিলেন স্পিয়ার কত সনে? 1964 সনে এই মতবাদটি প্রদান করেন। এই মতবাদটি কিছুটা সাইরির মতবাদের বিপরীত। এই মতবাদ অনুযায়ী দেখো, আমি এখানে একটু লিখি, শ্বেতসার বা স্টার্চ ধরলাম এখানে দিনের বেলা পিএইচ থাকে 7,
এটি শায়রির মতবাদের কিছুটা ব্যতিক্রম। আমরা একটু সংক্ষেপে এটা দেখে নিব। এটা লাগবে, এটি তোমাদের এক্সামের জন্য লাগবে। আচ্ছা, স্টিয়ার্ড এর মতবাদটি, এটি অনেকটা সনাতন মতবাদ, নাম হলো গ্লুকোজ শ্বেতসার গ্লুকোজ পারস্পরিক রূপান্তর মতবাদ। আধুনিক মতবাদটি 1974 সনে প্রতিষ্ঠা পাওয়ার আগে সাধারণত এই মতবাদটি সর্বগ্রহণযোগ্য ছিল এবং জনপ্রিয় ছিল। আচ্ছা, এই মতবাদটি প্রদান করেন কে? স্টিয়ার্ড 1964। উনার মতে যে দিনের বেলা শ্বেতসার তৈরি হয় এবং ওই সময় কার্বন ডাইঅক্সাইড ও পানি মিলে ফটোসিনথেসিস ঘটার ফলে পিএইচ এর মানটি সাধারণত 7 হয়, নিরপেক্ষ পর্যায়ে পৌঁছে, সব আগের মতোই ঠিকঠাক, এবং গ্লুকোজ থেকে অসংখ্য শ্বেতসার বা স্টার্চ তৈরি হয়। স্টার্চ ভেঙে গিয়ে গ্লুকোজ 1 ফসফেট তৈরি হয় সূর্যালোকের উপস্থিতিতে দিনের বেলা এবং এই নিরপেক্ষ পিএইচ এ। গ্লুকোজ 1 ফসফেটকে শায়রি বলেছিলেন যে এটি দ্রবণীয় পদার্থ এবং এর ফলে রক্ষী কোষের অভিস্রবণিক চাপটি বৃদ্ধি পায়। কিন্তু বিজ্ঞানী স্টিয়ার্ডের মতে গ্লুকোজ 1 ফসফেট অভিস্রবণিকভাবে ততটা সক্রিয় নয় এবং এটি খুব বেশি পরিমাণ দ্রবণীয় নয়। এর কারণে অভিস্রবণিক চাপ বা অসমোটিক প্রেসার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা খুব বেশি নেই, অর্থাৎ এটি অসমোটিক্যালি অভিস্রবণিকভাবে খুব বেশি সক্রিয় পদার্থ নয়। উনার মতে গ্লুকোজ 1 ফসফেট ফসফোগ্লুকোমিউটেজ নামক এনজাইমের উপস্থিতিতে গ্লুকোজ 6 ফসফেটে পরিণত হয়, অর্থাৎ গ্লুকোজের 1 নম্বর ফসফেট থেকে 6 নম্বর ফসফেটে 6 নম্বর কার্বনে ফসফেট আসে 1 নম্বর কার্বন থেকে, এবং মিউটেজ ফসফোগ্লুকোমিউটেজ এনজাইমটি এই ক্ষেত্রে সাহায্য করে। এরপরে এই গ্লুকোজ 6 ফসফেট থেকে ফসফেটেজ নামক এনজাইমের উপস্থিতিতে তৈরি হয় গ্লুকোজ। এই গ্লুকোজটাই তার মতে মাস্টার যৌগ, এটি দ্রবণীয়, লিখতে পারি হাইড্রোফিলিক। এই যৌগ তৈরি হওয়ার ফলে সাধারণত রক্ষী কোষের অভিস্রবণিক চাপ অনেক বেশি বৃদ্ধি পায়, কারণ এটি পানিকে আকর্ষণ করে, ফলে সহকারী কোষ থেকে প্রচুর পরিমাণে পানি অসমোসিস প্রক্রিয়া রক্ষী কোষে প্রবেশ করে, রক্ষী কোষটি ফুলে উঠে স্টোমাটা খুলে যায়। এখন রাতের বেলা যেহেতু পিএইচ কমে আসে, সালোক সংশ্লেষণ চলছে না, শ্বেতসারের উৎপাদন বন্ধ, এই সময়টাতে গ্লুকোজটি সাধারণত